নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করছি হাস্যবিদ্য কথা গল্প থেকে সংস্কৃত প্রশ্ন সংস্কৃত ভাষায় কিভাবে উত্তর করতে হয়। তো তোমরা জানো যে ইতিপূর্বে এর উপর আমরা একটা ভিডিও প্রকাশ করেছি, পার্ট 1। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, না দেখলে দেখবে। তো আজকে আলোচনা হচ্ছে সেই হাস্যবিদ্য কথা গল্পে 2 নম্বরের যে সংস্কৃত ভাষায় উত্তর করতে হয় সেই প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করছি। আজকে এটাই শেষ পর্ব, অর্থাৎ পার্ট 2 ভিডিও। তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও। দেখো, উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার গদ্য হাস্যবিদ্য কথা, এর আগে পার্ট 1 ভিডিও আলোচনা হয়েছিল। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা হচ্ছে। তো তোমরা জানো যে আমরা এর আগের দিন 1 থেকে 10 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এই যে লাস্ট 10 নম্বর দেখতে পাচ্ছ, কি লেখা আছে যে আত্মরক্ষায়ই চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান, এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা এই 11 নম্বর থেকে আলোচনা করব। দেখো, এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা নিঃসন্দেহে। খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, ঘাতক পুরুষা চৌরং কিম অবদন, মানে ঘাতক পুরুষেরা চোরকে কি বলেছিল। এই যে কিম কথাটা কি বলেছিল, এই কিম কথাটা কিন্তু উঠে যাবে। আমরা দেখো প্রশ্নপত্র থেকে আগের এবং পরের কথাগুলো যেমন আছে তেমনটাই লিখব। দেখো, এই যে ঘাতক পুরুষা চৌরং অবদন, এই লেখার পর হাইফেন দিয়ে ঘাতক পুরুষেরা চোরকে কি বলেছিল সেটা আমরা লিখবো এখন। দেখো, স্ববদ্ধ স্থানম আনিত, তাকে তো বদ্ধভূমিতে আনা হয়েছে। স কথং জীবিতুমিচ্ছতি, তাহলে সে কেন বাঁচতে ইচ্ছা করে। অপি চ তস্য অধমস্য বিদ্যা রাজ্ঞা ন গরিতব্যা ইতি, এবং তার মতো অধমের কাছ থেকে রাজা কেন বিদ্যা গ্রহণ করবেন। তারপরে 12 নম্বর দেখো, চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত, মানে চতুর্থ চরের মহাবিদ্যাটি কি ছিল। তারপরের অংশে বলা হয়েছে তাং সংপাদয়িতুং কীদৃশ মানব আবশ্যক, মানে সেই মহাবিদ্যা সম্পাদনের জন্য কীরকম মানুষ আবশ্যক ছিল, মানে প্রয়োজন ছিল। তো তোমরা দেখো প্রথম অংশটাতে চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত, কা, এই যে কা কথাটা দেওয়া আছে, এই কা কথাটা উঠে যাবে। আর সামনে পিছনে যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা প্রশ্ন থেকেই গ্রহণ করব, তাহলে আমাদের অনেকটা উত্তর সহজ হয়ে যাবে। দেখো আমি তাই করেছি, চতুর্থ চৌরস্য মহাবিদ্যা সুবর্ণ কৃষিবিদ্যা আসিত। দেখো সামনে পিছনে যা আছে তাই লিখেছি, এই কা এই শব্দটার জায়গায় আমরা লিখেছি সুবর্ণ কৃষিবিদ্যা। কা মানে কি, কি ছিল বিদ্যাটা, সেটা হলো সুবর্ণ কৃষিবিদ্যা। তারপরে বলা আছে তাং সম্পাইদুং কীদৃশ মানব আবশ্যক, এই যে কীদৃশ কথাটা, এই কথাটা উঠে যাবে, এই জায়গায় প্রশ্নোত্তরটা এসে যাবে, হ্যাঁ, যেটা চাওয়া হয়েছে। আর সামনে পিছনে যেমন কথাগুলো আছে সেগুলো আমরা হুবহু লিখব, তাহলে আমাদের কোথাও কোনো ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। দেখো কি লেখা আছে, তাং সম্পাদয়িতুং, আমরা এইভাবে লিখব, তাং সম্পাদয়িতুং কীদৃশ অচৌর, মানে যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি তাকে বলা হচ্ছে অচৌর, যিনি চোর নয়, সেই রকম মানবের প্রয়োজন আবশ্যক ছিল। তারপরে দেখো এখানে যেমন লেখা আছে মানব আবশ্যক, আমরাও কিন্তু এখানে লিখে দিলাম মানব আবশ্যক। তাহলে দেখো উত্তর করাটা কতটা সহজ। তারপরে আমরা যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। দেখো 13 নম্বর প্রশ্নে কি লেখা আছে, সুবর্ণ কৃষে উপায় কীদৃশঃ, মানে সুবর্ণ কৃষির উপায় কি ছিল, কি রকম ছিল, বা সুবর্ণ চাষের পদ্ধতি কি রকম ছিল। দেখো উত্তর দেওয়া আছে সুবর্ণং দাহয়িত্বা, মানে সোনা পুড়ে, সর্ষপা মাত্রানি বীজানি কৃত্তা ভূমা বুপ্পন্তে, মানে সরিষার পরিমাণ বীজ তৈরি করে জমিতে বপন করতে হয়। অপিচ বক্তা অচৌর ভবিতব্য, এবং এই বপনকারী হবে সে অচৌর, মানে যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি। তারপরে 14 নম্বর দেখো, কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, মানে কার দ্বারা সুবর্ণ বীজ প্রস্তুত করা হয়েছিল। দেখো এখানে যে কেন কথাটা আছে, এই কেন কথাটা এই জায়গাটা
এই শব্দটা উঠে যাবে, এই জায়গায় উত্তরটা হবে। আর তারপরের যে দুটি পদ আছে, সুবর্ণ বীজং প্রস্তুতম, এটা যেমন তেমনই হবে। তো কেন কার দ্বারা প্রস্তুত হয়েছিল? কেন শব্দটা তৃতীয়ের এক বচন। আমরা যখন উত্তর লিখব তখন তৃতীয়ের এক বচন দিয়েই লিখব। দেখো, চতুর্থ চৌরেন, চতুর্থ চৌরের দ্বারা সেই সোনার বীজ প্রস্তুত হয়েছিল, এই জন্য বলছে কেন চতুর্থ চৌরেন। তারপরে যা আছে তাই, সুবর্ণ বীজং প্রস্তুতম। পরের অংশে দেখো দেওয়া আছে, সুবর্ণ বীজ কন্দল্লই কিয়ৎকালম আবশ্যকম, মানে সুবর্ণ বীজ অঙ্কুর হওয়ার জন্য মানে কি রকম সময় প্রয়োজন, কত সময়ের মধ্যে সেই সুবর্ণ বীজ থেকে অঙ্কুর হবে, সে কথাই বলা হচ্ছে। তো এখানে দেখো বলা আছে কিয়ৎকালম, এই যে কিয়ৎকালম কথাটা, এই শব্দটা শুধু উঠে যাবে। আর সামনে পিছনে যে শব্দ দুটি, সে দুটি কিন্তু যেরকম সেরকমই বসবে। দেখো লেখাই আছে, সুবর্ণ বীজ কান্দাল্লাই কিয়ৎকালম, মানে কত সময় লাগবে, বলা আছে মাস ও মাত্রম, মানে 1 মাসের মধ্যে, আবশ্যকম 1 মাস সময় লাগে। তারপর 15 নম্বর দেখো, সুবর্ণ কৃষয়ে কুত্র ক্ষেত্রং প্রস্তুতম, মানে সুবর্ণ কৃষির জন্য কোথায় জমি প্রস্তুত করা হয়েছিল। হ্যাঁ, বলা আছে কুত্র, এই যে এখানে কুত্র শব্দটার জায়গায় আমরা শুধু নতুন একটা শব্দ নিয়ে আসব, যা চাওয়া হয়েছে, মানে স্থানবাচক শব্দ, তারপরে যেমন তেমনই বসবে। দেখো, সুবর্ণ কৃষয়ে, আমরা দেখো তেমনটাই লিখছি, সুবর্ণ কৃষয়ে। ক্ষেত্রটা ছিল রাজান্ত পুর ক্রীড়া সরস, মানে রাজার অন্তঃপুরের ক্রীড়া সরোবরের তীরে, এই যে তটে লেখা আছে তীরে, তারপরে লেখা আছে কি প্রশ্নপত্রে দেখো, ক্ষেত্রং প্রস্তুতম, আমরা তেমনটাই লিখে দিলাম, ক্ষেত্রং প্রস্তুতম। দেখো লেখাটা কত সহজ। তোমরা অনেকবার কমেন্ট করেছিলে, স্যার আমরা কি এগুলো দেবনাগরী হরফে লিখবো, দেবনাগরী হরফে লিখবো নাকি বাংলা হরফে? তবে তোমাদের বলছি ভাষাটা সংস্কৃতি থাকবে, যেহেতু সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে। তোমরা বাংলা অক্ষরেও লিখতে পারবে, সংস্কৃত বা দেবনাগরী অক্ষরেও লিখতে পারবে। যারা দেবনাগরী অক্ষরে লিখতে পারবে তারা দেবনাগরী হরফেই লিখবে, ভালো হবে, খারাপ হবে না, যেহেতু সংস্কৃত ভাষায় উত্তর। কিন্তু বাংলা হরফে লিখলেও একই নম্বর পাবে, কোনো অসুবিধা হবে না। 16 নম্বর দেখো, এরপর সুবর্ণ কৃষৌ কস্য অধিকারও আসিত, মানে সুবর্ণ কৃষিতে, মানে সুবর্ণ চাষে কার অধিকার ছিল স্পষ্টভাবে। হ্যাঁ, তোমরা দেখো এখানে কস্য শব্দটার দ্বারা উত্তরটা চাওয়া হয়েছে। কস্য মানে কার, একজন ব্যক্তির নাম এখানে বসবে। দেখো প্রশ্নপত্রে আগে যেরকম বা পরে যেরকম শব্দগুলো দেওয়া আছে তেমনটাই আমরা বসিয়ে দিয়েছি। দেখো, সুবর্ণ কৃষৌ কস্য মানে কার, চোরের। শুধু চোর কি না, যে জীবনে কোনো কিছু চুরি করেনি, মানে অচৌর, এই যেখানে দেওয়া আছে অচৌরস্য। অচৌরস্য আমরা কেন লিখছি, দেখো এখানে প্রশ্নে বলা আছে কস্য, এই বিভক্তির সঙ্গে এই বিভক্তিটার যেন মিল থাকে, তাহলেই উত্তরটা কিন্তু কারেক্ট হবে, কস্য অচৌরস্য। তারপরে পরে শব্দ দুটি যেমন আছে তেমনটাই দিলাম, অধিকার আসিত, তার মানে সুবর্ণ কৃষিতে যিনি অচৌর, মানে কোনোদিন কোনো কিছু চুরি করেনি, সেই ব্যক্তিরই অধিকার ছিল। তারপর আমরা 17 নম্বরে যাচ্ছি। দেখো 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, দেখো, কিমর্থং রাজা সুপ্রতাপ সুবর্ণ বীজং বক্তুং ন ইচ্ছত, কেন রাজা সুপ্রতাপ সুবর্ণ বীজ বপনে রাজি ছিলেন না, সেটা আমরা জানি। দেখো উত্তরে আমরা লিখেছি, রাজা সুপ্রতাপ বাল্যকালে চারণেভ্য দাতুং তাত চরণানাং ধনং চরিতবান, মানে রাজা সুপ্রতাপ বাল্যকালে চারণদের দেওয়ার জন্য পিতার ধন চুরি করেছিল। অত রাজা স্বর্ণবীজং বপ্তুং ন ইচ্ছত, তাই রাজা স্বর্ণবীজ বপন করতে রাজি ছিলেন না। বোঝা গেল। এরপর 18 নম্বর দেখো, চতুর্থ চৌরস্য দৌ গুণৌ কথয়, মানে চতুর্থ স্বরের 2টি গুণ উল্লেখ করো।
দেখো এখানে একই রকমভাবে বলা হয়েছে, আমরা উত্তর লিখেছি চতুর্থ চৌরস্য, প্রশ্নে যা বলা আছে তাই। দেখো এই যে চতুর্থ চৌরস্য দৌ গুণৌ, মানে দুটি গুণ, ভবত যেটা ছিল সেটা হলো বুদ্ধিমত্তা হাস্যরস নৈপুণ্যং চ, তার বুদ্ধিমত্তা এবং হাস্যরসে নিপুণতা, এই দুটি ছিল চতুর্থ চোরের মহৎ গুণ। তারপর 19 নম্বরে বলা হয়েছে, দেখো কিমর্থং মন্ত্রীন স্বর্ণবীজং বপ্তুং ন ইচ্ছত, কেন মন্ত্রীরা স্বর্ণবীজ বপনে রাজি ছিলেন না? এর কারণ কি? রাজা চৌর, মানে রাজা চোর, মন্ত্রী না রাজোপজীবী ন, সেই মন্ত্রীরা হলো রাজার উপজীবী। অবশ্যমেব চৌরা ভবিতব্যা, তাহলে তারা অবশ্যই চোর হবে, যেহেতু রাজা নিজে চোর, তার মন্ত্রীরা কি চোর না হয়ে পারে? অবশ্যই তারাও চোর হবে, যেহেতু তারা তাদের কর্মচারী। অত তে স্বর্ণবীজং বপ্তুং ন ইচ্ছন, তাই তারা স্বর্ণবীজ বপনে রাজি হলেন না। এরপর আমরা যাচ্ছি 20 নম্বর প্রশ্নে। দেখো 20 নম্বর প্রশ্ন, সুবর্ণ বপনে চৌরাস্যাধিকার নাস্তি কেন উক্তম কস্মৈ উক্তম, মানে সুবর্ণ বপনে চোরের অধিকার নেই, এটা কে বলেছিল? কেন উক্তম, কে বলেছিল? কস্মৈ উক্তম, কার দ্বারা বলা হয়েছিল? উত্তর দেখো, সুবর্ণ বপনে চৌরস্যাধিকার নাস্তি, চোরের কোনো অধিকার নেই। কেন উক্তম বলা ছিল? চতুর্থ চৌরেন উক্তম, মানে চতুর্থ চোর বলেছিল। কস্মৈ উক্তম কাকে বলেছিল? রাজ্ঞে উক্তম, রাজাকে বলেছিল। তারপর 21 নম্বর দেখো, ন মারণীয়সি, মানে তুমি মরণের যোগ্য নও। ক কম অবদন অবদত্ত, মানে কে কাকে বলেছিল? উত্তর, ন মারণীয়সি রাজা চতুর্থ চৌরম অবদত, রাজা চতুর্থ চোরকে বলেছিল। তারপর 22 নম্বর দেখো, বপ সুবর্ণম ক কং নির্দিশতি স্ম, মানে সুবর্ণ বীজ বপন করো, কে কাকে নির্দেশ দিয়েছিল? দেখো উত্তর, বপ সুবর্ণম রাজা চতুর্থ চৌরম নির্দিশতি স্ম। দেখো আজকে তোমাদের দ্বিতীয় পার্টে, মানে পার্ট 2 ভিডিওয় আজকে 22 নম্বর পর্যন্ত আলোচনা করা হলো। তোমাদের এখান থেকেই কিন্তু কমন এসে যাবে, তোমরা নিশ্চিন্ত থাকো। তো এরপরে আমি এক এক করে তোমাদের গদ্য হয়ে গেল, তারপর পদ্য থেকে দেব, তারপর নাটক থেকে দেব, সমস্ত ধরনের প্রশ্ন এবং ব্যাকরণগুলো দিতে থাকবো। তোমরা শুধু চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।